বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষা বাঙালির কাছে তার গর্বের ভাষা। বাংলা ভাষাতেই আমরা লিখি, বাংলা ভাষাতেই পড়ি, বাংলা ভাষাতেই স্বপ্ন দেখি। এই যে বাংলা, এই বাংলা সাহিত্য সম্বন্ধে আমাদের জানা দরকার। হয়তো আজ ইউপিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য হয়তো জানতে চাইছি, কিন্তু তার এছাড়াও একজন বাঙালি হিসাবে আমাদের জানা দরকার এই বাংলা সাহিত্যের ইতিহাস কি। তাই চলো আর দেরি না করে দেখা যাক এই যে বাংলা সাহিত্যের ইতিহাস, এর যে প্রাচীন যুগ ও মধ্যযুগ, এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আজকে আমরা জানব। বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা করার আগে ছোট্ট করে জেনে নেই যে এই সাহিত্যের ইতিহাস কেন জানবো আমরা, আমাদের কেন প্রয়োজন। আমরা তো আজকে যেজন লিখছেন, যে প্রবন্ধ লিখছে, যে কাব্য গল্প লিখছেন, সেগুলো পড়লে হতে পারি, আমাদের কেন আগের দরকার? কারণ কোনো জিনিসের সাহিত্যেরই হোক কিংবা সমাজেরই হোক, এই যে ইতিহাস আমাদেরকে অনেক শিক্ষা দেয়। এই ইতিহাসের থেকে আমরা জানতে পারি যে আমাদের আগে যারা লিখে গেছেন তারা কিভাবে লিখেছেন, কিংবা প্রথম যে লেখা বাংলা সাহিত্যের ইতিহাসের আর বর্তমানে আজকের যে লেখা, এগুলো কতটা বিবর্তনের মাধ্যমে বিবর্তন হয়েছে, এসবগুলো আমরা জানতে পারি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। তাই আমরা বাংলা সাহিত্যের ইতিহাস অবশ্যই জানব। আমরা যেমন ভারতবর্ষের ইতিহাস পড়ার সময় প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ হিসাবে ভাগ করে নেই, তেমনি বাংলা সাহিত্যের ইতিহাস পড়ার ক্ষেত্রেও আমাদের সুবিধার জন্য আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ হিসাবে ভাগ করে নিয়েছি। এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলো সম্ভবত আনুমানিক প্রাচীন যুগ হচ্ছে যে 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ, আর 1350 থেকে 1800 হচ্ছে মধ্যযুগ, আর 1800 পরবর্তী থেকে বর্তমান পর্যন্ত এটা আধুনিক যুগ। আরেকটা যুগ এখানে লিখেছি অন্ধকার যুগ কিংবা বন্ধা যুগ, 1200 থেকে 1350। এটা মধ্যযুগের মধ্যে থাকলেও এটাকে মধ্যযুগ হিসেবে ধরা হয় না, কারণ এই যুগে বাংলা সাহিত্য সৃষ্টি হয়নি, কিংবা সৃষ্টি হলেও পাওয়া যায়নি। এই সময়ে এই যে অন্ধকার যুগ, এই অন্ধকার যুগ সম্বন্ধে ছোট্টভাবে একটু জেনে নিই। এই যে অন্ধকার যুগ কেন নাম দেওয়া হলো এখানে অন্ধকার যুগ? কারণ সেই সময় বাংলা সাহিত্য কোনো রকম সৃষ্টি হয়নি। এছাড়াও একটা মূল কারণ তুর্কি আক্রমণ। বঙ্গদেশে একটা নতুন সাম্রাজ্যের আগমন, নতুন গোটা ভারতবর্ষে এবং বঙ্গদেশে যে একটা নতুন সাম্রাজ্যের আগমন ঘটছে, একটা রাজনৈতিক পালাবদল। এই যে পালাবদল ঘটার ফলে বাঙালির মানুষের মধ্যে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খলতা থেকে বার হতে তাদের সময় লেগেছিল। তার জন্য হয়তো হয়ে ওঠা তাদের লেখা হয়নি সাহিত্য। আমরা জানি না যে অ্যাকচুয়ালি কারণ কি, আমরা শুধুমাত্র অনুমান করতে পারি। তো অনেকে বলেন যে তুর্কি আক্রমণই একমাত্র কারণ যে সেই যুগে কোনো রকম সাহিত্য সৃষ্টি না হওয়ার, কিন্তু এটা ঠিক নয়। কারণ সেই সময় দেখা গেছে যে সাহিত্য সৃষ্টি না হলেও সেখানে টিকা, তারপরে অন্যান্য অনুবাদমূলক না, কিন্তু টিকা, ব্যাকরণ, এই ধরনের গ্রন্থগুলো রচিত হয়েছে কিন্তু। আর
এর কারণ হিসেবে আরেকটা জিনিস বলা যায় যে 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ, সেই সময় যে সমাজের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল, যে সমাজের নিচু শ্রেণী ও উঁচু শ্রেণী এদের মধ্যে যে একটা পার্থক্য, বর্ণাশ্রম প্রথা, এই সব কিছুই ফলে সমাজে একটা বিশৃঙ্খলা ছিল। আবার আবার যখন তুর্কির আগমনের ফলে একটা নতুন শিক্ষা সংস্কৃতি আচার আচরণ আসার ফলে বাঙালির একটা সময় লেগেছিল তাদের সাথে মানিয়ে নিতে, তাদেরকে বুঝতে, তাদের সাথে মিশে যেতে। সেই জন্য এই সময় সাহিত্য সৃষ্টি হয়। তো এই যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, তার সম্বন্ধে আগে জেনে নিই। প্রাচীন যুগ 1000 থেকে 1200 বলছি, আবার দু একজন রাহুল সাংকেত্যায়ন এছাড়াও অন্যান্য একজন 800 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে হয়তো প্রাচীন যুগ বলেছেন, কিন্তু সাল তারিখের দ্বন্দ্বে যাচ্ছি না, কারণ সেগুলো সবই আমাদের আনুমানিক, হয়তো প্রামাণিক সব কিছু পাওয়া যায়নি, কারণ মূল পুঁথি আমরা পাইনি। তো এই যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদই হচ্ছে যে বাংলা ভাষার প্রথম নিদর্শন। যদিও চর্যাপদ পাওয়ার আগে অনেকের মতে যে ডাকার্ণব, শূন্য পুরাণ, এগুলোতে বাংলা ভাষার যে পরিচয় আছে বলে মানুষ, শিক্ষিত সমাজ বিশ্বাস করত। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপাল থেকে এই চর্যাপদ বইখানি আনলেন, মূল বইটার নাম তো চর্যাপদ ছিল না, সেখানে যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা, বাঙ্গালা ভাষায় এই নামে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদে যে তিনি প্রকাশ করেন, যে পুঁথিগুলো পেয়েছিলেন, তার মধ্যে যে 4টি গ্রন্থ ছিল, একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, সরৌপাদের দোহা, কৃষ্ণপদের দোহা ও ডাকার্ণব। এই যে এখানে চর্যাচর্য বিনিশ্চয়, এটাই হচ্ছে চর্যাপদের নিদর্শন। তো এই যে চর্যাপদের গুরুত্বটা কি, চর্যাপদ থেকে আমরা কি কি জানতে পারি? চর্যাপদ কি অ্যাকচুয়ালি? আসলে চর্যাপদ হচ্ছে যে তখনকার সহজিয়া বৌদ্ধ সাধুদের তাদের তত্ত্বকথা আলো আঁধারি ভাষায়, সান্ধ্য ভাষায় লেখা পদ। সেখানে 46.5টা পদ পাওয়া গেছে। সেই পদগুলো লিখেছেন বিভিন্ন কবি। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লুইপাদ, ভুসুকুপাদ, কানপাদ, কুক্কুরিপাদ। এই চর্যা কবিগণ তারা রূপকের আশ্রয়ে যে বৌদ্ধ তত্ত্বকথা, তন্ত্র সাধনার কথা তারা এই চর্যাপদগুলোতে লিখে রেখেছিলেন। তারা যদিও এই পদগুলোতে তাদের তত্ত্বকথা লিখেছেন, তার ফলেও সাহিত্য যেহেতু সমাজের সাথে যুক্ত, তাই তারা তাদের যে তত্ত্বকথা বর্ণনা দিয়েছেন তার জন্য আশ্রয় নিয়েছিলেন মানে সমাজের ভাষার, সমাজের বিভিন্ন জিনিসের কথা। তার জন্য তাদের এই যে চর্যাপদে তৎকালীন সমাজ, রাজনৈতিক সমাজ, অর্থনৈতিক সমাজ ইত্যাদি পরিচয় ফুটে ওঠে। যেমন তখন পাল বংশের শেষ ও শেঠ বংশের যে সময়কাল, তো সেই সময়ের যে বর্ণাশ্রম প্রথা, সেখানে যে হিন্দু ধর্মের মধ্যে যে একটা বিভেদ
অন্তজ এসবের পরিচয় পাওয়া যায়। আবার সাধারণ মানুষের জীবিকার কথা, তাদের আনন্দের কথা, তাদের জীবন চর্চার কথা পরিচয় পাওয়া যায়। এছাড়া তারা যে দুঃখের মাধ্যমে কত জীবন কাটিয়েছেন সে কথাও পাওয়া যায়। চর্যাপদের অন্যতম গুরুত্ব হচ্ছে যে নব আর্য ভাষারও এটা নিদর্শন। এছাড়াও এখানে গীত কবিতার এবং যে জীবন রসিক শিল্পী ছিল যে সাধকগণ, সেটাও জানতে পারি। তো এই ছিল প্রাচীন যুগের পরিচয়। এবার আসা যাক মধ্যযুগ। মধ্যযুগের আধুনিক অন্ধকার যুগের কথা তো বলেছি। এবার মধ্যযুগকে আমরা দেখছি যে কত ভাগে ভাগ করা যায়। সেখানে মধ্যযুগকে আদি মধ্যযুগ হিসেবে কেউ বলেন প্রথমে, কিন্তু সুবিধার জন্য যেটা হয় হচ্ছে যে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ ও চৈতন্যোত্তর যুগ। যে প্রাক চৈতন্য যুগ 1350 থেকে 1500 থেকে 1600 হচ্ছে যে চৈতন্য যুগ, আর 1700 আর 1800 সপ্তদশ ও অষ্টদশ শতাব্দী সেটা হচ্ছে চৈতন্যোত্তর যুগ। যুগের এই যে যুগ বিভাগ, এই তিনটে যুগের মধ্যে প্রথমে আমরা জানবো প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ 1350 থেকে 1500। তো এই তুর্কি বিজয়ের পর যখন বাঙালি সমাজে একটা যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তার পরবর্তীতে যখন বাঙালি আস্তে আস্তে তাদের সাথে মানিয়ে নিতে শিখলো, যে সমাজ সংস্কৃতির সেক্ষেত্রে একটা মিলন ঘটলো। হ্যাঁ, আমরা যেমন বলি যে ভারতের ক্ষেত্রে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, তেমনই তাদের মধ্যে দুটো সমাজের মধ্যে যখন একটা মিলন ঘটতে লাগলো, তখনই আবারও সাহিত্যিকরা তাদের লিখতে লাগলেন। তো এই যে প্রাক চৈতন্য যুগের প্রথম নিদর্শন, যেটাকে বলা হচ্ছে আদি মধ্যযুগের প্রথম নিদর্শন, শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনই হচ্ছে যে আদি মধ্যযুগের প্রথম নিদর্শন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কি ছিল? এই শ্রীকৃষ্ণ কীর্তন ছিল বোরচণ্ডী দেশের রচিত রাধাকৃষ্ণের কাহিনীর কথা। এই কাহিনী তিনি লৌকিক ও পৌরাণিক কাহিনী থেকে গ্রহণ করেছিলেন। লৌকিক কাহিনীর যে লোকের কাছে যে তিনি কাহিনী শুনেছিলেন, এছাড়াও যে পৌরাণিক কাহিনী, পুরাণ, গীত গোবিন্দ, এর আগে যে গোবিন্দ দাসের জয়দেবের যে গীত গোবিন্দ, তা থেকে কিংবা যে বিভিন্ন পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, ভাগবত পুরাণ, এখান থেকে তিনি কাহিনী গ্রহণ করে তিনি নিজের মতনভাবে নিজের কাব্যগুণের সাহায্যে এই কাব্যটি লিখেছিলেন। এই কাব্যের পরিচয় আমরা কিভাবে জানলাম? এই কাব্যের পরিচয় হচ্ছে যে প্রাচীন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত বসন্ত রঞ্জন রায়বিদ্য বল্লভ, তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী প্রভুপাদ শ্রীনিবাস আচার্যের দহিত্র বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে। এই যে এখান থেকে তিনি উদ্ধার করলেন, এরপরে এই যে এটা তিনি প্রকাশ করেন 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশ করা হয়। এখানে নাম যে শ্রীকৃষ্ণ কীর্তন প্রথমে ছিল না, এটা নাম দেওয়া হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ সন্দর্ভ পুঁথির ক্ষেত্রে নাম ছিল, এই ক্ষেত্রে বলা হয়। বড় চণ্ডীদাস এই যে শ্রীকৃষ্ণ কীর্তন 13টি খণ্ডে বিভক্ত করে লিখেছিলেন, যেগুলো হচ্ছে জন্ম, তাম্বল খণ্ড, দান খণ্ড, নৌকা, এছাড়াও অন্যান্য খণ্ডগুলো ছিল। আর এই যেখানে কাহিনী, সেখানে 3টি চরিত্র প্রধান, একটা হচ্ছে রাধা, কৃষ্ণ, আর হচ্ছে বড়াই। এই যে 3টি চরিত্রের মধ্যে রাধার যেন একটা সজীবতা ফুটে উঠেছে। আর এখানে তাদের যে কৃষ্ণের চরিত্রের মধ্যে আবার একটা গ্রামীণ যুবকের একটা পরিচয় পাওয়া যায়। বড়াইয়ের মধ্যে যে একটা দ্বিতীয় অভিভাবক, যে রাধার যে সে দ্বিতীয় এবং অভিভাবিকা, তার মধ্যে একটা কূটনীতিবিদের
আমরা পরিচয় পাই। তো এই যে এই শ্রীকৃষ্ণ কীর্তন এর গুরুত্বটা অনেকটাই, কারণ সেই শ্রীকৃষ্ণ জয়দেবের গীত গোবিন্দের পরে এই শ্রীকৃষ্ণ কীর্তনেই রাধাকৃষ্ণের যে লীলার কাহিনী পাওয়া যায়। আর এর পরবর্তীকালে যে বৈষ্ণব পদাবলী আছে, বৈষ্ণব পদাবলী যে লেখা হচ্ছে, এই বৈষ্ণব পদাবলী কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তনের থেকে অনেকটা অনুপ্রাণিত। এর পরবর্তী যখন যখন যেখানে বিদ্যাপতি চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী লিখছেন সেখানে গুরুত্বপূর্ণ। তবে তাই এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্বের ক্ষেত্রে কি বলতে পারি আমরা, এই শ্রীকৃষ্ণ কীর্তন এর গুরুত্ব হচ্ছে যে এখানে আবার আদি মধ্যযুগের যে ভাষা, সেই ভাষার পরিচয় পাওয়া যায়। আর এটা পরবর্তীকালে পদাবলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পদাবলীর যে একটা অনুপ্রেরণা, বা রাধাকৃষ্ণের যে এটা প্রথম আখ্যান কাব্য কৃষ্ণ কীর্তন, সেটা একটা। আর শ্রীকৃষ্ণ কীর্তন যে রচিত হলো এরপরে কিন্তু চণ্ডীদাস সমস্যা পাওয়া যায়, ঠিক আছে। আমাকে জানতাম যে আমরা একটা চণ্ডীদাস, সেটা পদাবলীর চণ্ডীদাস, কিন্তু তারপরে তো এই শ্রীকৃষ্ণ কিন্তু চণ্ডীদাস, পদাবলীর চণ্ডীদাস, এছাড়াও আরও চণ্ডীদাসের নাম পাওয়া যায়। এই যে একটা সমস্যা, এটাও একটা সাহিত্যে একটা অনেক বিবাদের কথা। তো এরকমও বলা হয় যে যেখানে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ সেখানে বৈষ্ণব পদাবলী শুরু। তো এখানে আমরা বুঝতে পারছি যে শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব কতটা। এরপরে আমরা দেখব এই যে মধ্যযুগের কথা বলতে চাইছি। এই মধ্যযুগে আমরা প্রথমত যে শ্রীকৃষ্ণ কীর্তনের কথা জানলাম, এবার আমরা শুধুমাত্র আগেটা দেখে নেব যে এই মধ্যযুগে কী কী রচিত হয়েছিল। সেখানে যে বৈষ্ণব সাহিত্য অর্থাৎ যে শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলীর মধ্যে কে লিখছেন, সেখানে বিদ্যাপতি চণ্ডীদাস, সেগুলা তারা চৈতন্যের জীবনের আগে লিখছেন, মানে জন্মের আগে লিখছেন। আর গোবিন্দ দাস, বলরাম দাস, তারপরে জ্ঞানদাস, এই যে কবি, এরা চৈতন্যের জন্মের পরে লিখছেন। আবার অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ, তিনটে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে একটা হচ্ছে যে কীর্তিবাসী রামায়ণ, আমরা সবাই জানি সেই রামায়ণের কথা। মহাভারত, কাশিরাম দাসী মহাভারতের কথাও জানি, সেটা পরবর্তীকালে সপ্তম অষ্টদশ শতাব্দীতে হচ্ছে, এই সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে লেখা হচ্ছে। আর হচ্ছে যে ভাগবত রচিত শ্রীকৃষ্ণ বিজয়, অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে লেখা হচ্ছে। আর মঙ্গল কাব্য হচ্ছে যে একটা ধরনের কাব্য যেখানে হচ্ছে যে সেই সময় যে অনার্য দেবদেবীদের নিয়ে যে অন্তর্জ শ্রেণীর লোকেরা তা পূজা অর্চনা শুরু করেছিলেন, এই দেবীর সেই সময়ে তুর্কি আক্রমণের পরবর্তীকালে যে দুটো বাঙালি সমাজের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে। তো সেই সময় সমাজের সব মানুষের মধ্যে একটা মিলন ঘটে। তো তারা সেই সময় বিশৃঙ্খল থেকে বার হওয়ার জন্য তারা অনেকে নিজেদের দেবদেবীর কাছে আশ্রয় নেয়, পূজা অর্চনার মাধ্যমে আশ্রয় নেয়। তো এই মানে সেই লক্ষ্যেই মঙ্গল কাব্যগুলো রচিত হয়। এই যে মঙ্গল কাব্যের মধ্যে সেখানে মনসা মঙ্গল আমরা দেখতে পাই, এখনো যদি গ্রাম বাংলায় যাই, এখনো গ্রামে দেখতে পাই যে মনসা মঙ্গল, সেখানে মনসার গান হয়। চণ্ডী মঙ্গল, তারপরে ধর্মমঙ্গল, ধর্ম ঠাকুরের যে, তারপরে কি হচ্ছে যে অন্নদা মঙ্গল হচ্ছে যে বাংলা সাহিত্যের মানে মধ্যযুগের বা যুগসন্ধিকালের একটা রচনা, যেটা একটা গুরুত্ব অধিক। এছাড়া একটা জিনিস কি দেখতে পাচ্ছি আমরা, চৈতন্য জীবনী কাব্য, চৈতন্যের যে জন্ম হচ্ছে 16 শতাব্দীতে। তো এই মানে যে সময় জন্ম হচ্ছে তার পরবর্তীকালে যে চৈতন্য যে একটা বিরাট বড় প্রভাব, সেটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে তা নাই, গোটা ভারতবর্ষে তার একটা প্রভাব বিস্তার করেছেন সেই সময়। তো সেই সময় যে চৈতন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে যে তার যে জীবনী লিখছেন, সেখানে লোচন দাস লিখছেন, আমরা জানি যেগুলো, যে দুটো নাম, বৃন্দাবন দাস, চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের যে চৈত্রামৃত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যেখানে যে মানে বৈষ্ণবদের কথা, বৈষ্ণব ধর্মে যে একটা প্রচলন হচ্ছে, সেখানে যে আর চৈতন্যের আগমনের ফলে যে মানব জীবনের একটা কথা ফুটে উঠছে, সেই জিনিসটাকে আমরা তখন মধ্যযুগের ক্ষেত্রে মানে এটা ফুটে ওঠে, চৈতন্যের জীবনী কাব্য লেখা হয়। আর কি দেখা যাচ্ছে, তার পরবর্তীকালে আমরা দেখছি যে লৌকিক কাব্য কাহিনী,
তো এই যে লৌকিক কাব্যকাহিনী এইগুলো কারা লিখছেন? যে চট্টগ্রাম রোসাংয়ের যে আরাকান রাজসভাহী যে কবি, তারা এক বাংলা সাহিত্যে একটা নতুন একটা সংযোজন করলেন। সেখানে কি, যে তারা মানব ধর্মের কথা তুলে আনলেন, প্রথম মানুষের কথা দিয়ে তারা কাব্য রচনা করলেন। সে দুজন কবির একটা অন্যতম নাম হচ্ছে যে দৌলত কাজী ও সৈয়দ আলাউল। এই যে সৈয়দ আলাউলের যে লোর চন্দ্রানী বা সতী ময়না, হ্যাঁ, এটা আবার এই দৌলত কাজীর লোর চন্দ্রানী, এটা আবার সৈয়দ আলাউলের যে আরও পদ্মাবতী, হ্যাঁ, আমরা তো পদ্মাবতী, হপ্তপৈকর, সতী ময়নার যে ময়নামতির যে শেষ অংশ লিখেছিলেন। তো এই শেষ সবগুলোই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সৈয়দ আলাউলের একটা লাইন বলছি আমি, ঠিক আছে, পদ্মাবতী থেকে নেওয়া। সেখানে হচ্ছে যে প্রেম বিনে ভাব নেহি, ভাব বিনে রস, ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে বস। এই যে কথা, ঠিক আছে, এখানে যে মানব প্রেমের কথা বলেছেন, এখানেই যে শ্রেষ্ঠ কীর্তি বলা হয়। তো আরাকান রাজসভায় তারা কেন শ্রেষ্ঠ হচ্ছে? সেখানে তারা দেবদেবীর পরিবর্তে মানুষের প্রণয় কাহিনীর কথা আনছেন। আরেকটা কি, যে এতদিন যারা লিখছেন সেখানে বাঙালির ক্ষেত্রে লিখছেন, কিন্তু এবার যে আরবি আরবি ফার্সি চর্চার ক্ষেত্রে মানুষের মধ্যে যে আরবি ফার্সি থেকে যারা শিক্ষিত হয়েছেন তাদের মধ্যে কেউ লিখছেন, বাংলা ভাষার ক্ষেত্রে আরবি ফার্সির যে একটা প্রবেশ ঘটছে সেটা দেখা যাচ্ছে। আর সেখানে যে ধর্ম সংস্থার মুক্ত মানবীয় প্রণয় কাহিনী, সেটার একটা কথা দেখা যাচ্ছে। এছাড়াও আমরা কি দেখছি পরবর্তীকালে, যে অষ্টাদশ শতাব্দীতে শাক্ত পদাবলী রচিত হচ্ছে। এই যে শাক্ত পদাবলীতে রামপ্রসাদ সেন ও সেখানে রামপ্রসাদের কথা পাচ্ছি। এছাড়াও আমরা পাচ্ছি কমলাকান্ত ভট্টাচার্যের কথা। এই যে শাক্ত অর্থাৎ শক্তি, যে দেবী শক্তির পূজা করা হয়, ঠিক আছে। এই যে শক্তি দেবীকে নিয়ে যে লেখা, অর্থাৎ বলতে গেলে যে কালী বলা হয়, যে বাঙালি ক্ষেত্রে যে কালী দেবী আছে, তাকে নিয়ে যে তার তাকে আরাধ্য করা নিয়ে, যে শক্তি দেবী, সেখানে কালী, ভগবতী, ঈশ্বরের যে বিভিন্ন যে রূপ, এদেরকে নিয়ে, যে শক্তি দেবীর যে বিভিন্ন রূপ, এদেরকে নিয়ে যে পদ লেখা হলো, রামপ্রসাদ সেনের যে পদ লিখলো, সেখানে যে সাধারণ মানুষের কথা ফুটে উঠছে, তখনকার সমাজের কথা। তারপরে এই যে শাক্ত পদাবলীর মধ্যে যে পর্যায় ভাগ দেখা যাচ্ছে, ঠিক আছে, সেখানে যে আগমনী পর্ব, সেখানে আগমনী পর্বের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা মেয়ে যে আসবে শ্বশুর বাড়ি থেকে, সেক্ষেত্রে যে মায়ের যে ইচ্ছা প্রকাশ, মায়ের যে একটা স্বপ্ন, আবার মেয়ের প্রতি যে ভালোবাসা, এই যে জিনিসগুলো ফুটে উঠছে সেই শাক্ত পদাবলীর পদের ক্ষেত্রে। এছাড়াও দেখা যাচ্ছে যে সেই মধ্যযুগের যে শেষ সময় নাচ সাহিত্য, কথা সাহিত্য, লোকসাহিত্য, বাউল গানও লেখা হচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে সবই যে বাউল গান তো জানি, যে বাউল গান মানে লালন ফকিরকে আমরা জানি। তো এই যে সময়, এগুলো নিয়ে আমি বেশি রকমভাবে এখন আলোচনা করলাম না। আমি জাস্ট একটা কমপ্লিট ধারণা দিতে চাইছি যে এই যে প্রাচীন যুগ ও মধ্যযুগের ক্ষেত্রে যে কি সাহিত্য রচিত হয়েছিল, এই সময়গুলোতে আমরা কিভাবে জানবো, একটা কমপ্লিট ব্যাপারটা, যে প্রাচীন যুগ ও মধ্যযুগের যে সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা। তা আমরা কি জানলাম? আমরা প্রথমে জানলাম যে আধুনিক এই প্রাচীন যুগের একটা অন্যতম একমাত্র নিদর্শন হচ্ছে যে চর্যাপদ। এরপরে জানলাম যে মধ্যযুগের ক্ষেত্রে যে আমরা আদি মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এরপরে দেখতে পাচ্ছি যে মধ্যযুগকে যে ভাগ করছি আমরা, প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, এবং চৈতন্য পরবর্তী যুগ, সেখানে দেখা যাচ্ছে যে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে যে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে যে বিদ্যাপতি, চণ্ডীদাস। বিদ্যাপতি রাজসভার কবি ছিলেন। তো এই যে রাজসভার কবির মধ্যে তিনি
বিরহ, প্রার্থনা, এই যে বৈষ্ণব পদাবলীর যে ভাগ, এই পর্যায়ের ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠত্ব ছিলেন। এই যে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণবদের রচিত পদ, তারা যে রাধাকৃষ্ণের কাহিনীকে তারা পদের মাধ্যমে রচনা করলেন, একটা অসাধারণ পদ। আমরা তো আমাদের দ্বিতীয় পত্রে যে বৈষ্ণব পদাবলীর কথা আছে সেখানে আমরা জানবো, এমনকি এটা যখন আমি নির্দিষ্ট আলোচনা করবো সেখানেও আমরা দেখব যে বৈষ্ণব পদাবলীর একটা অসাধারণ পদগুলো, মানে কিভাবে কত সুন্দর ভাষায়, যেমন চণ্ডীদাস যে লিখেছেন, যে সুখের লাগিয়া যে করে প্রীতি, মানে সুখ দুঃখ, মানে এরকম লিখছে, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। এই যে এইভাবে যে লিখেছেন। আবার যে এ সখী হামারি দুঃখেরে নাহি ওর, এ ভরা বাঁধর মাহ ভাদর, এটা বিদ্যাপতির লেখা। এই যে তিনি মানে বাংলা মাসের সাথে, মানে যে বর্ষাকালে ভাদ্র মাসের সাথে, যে এই যে মানে মাসের সাথে যে রাধার মনের বেদনার কথা সেখানে ফুটে উঠেছে। আর এই যে বৈষ্ণব পদাবলীতে যে পদ লিখেছেন তারা বিভিন্ন ভাগে ভাগ করেছেন, পদগুলোকে পর্যায়ে ভাগ করেছেন। সেখানে বাল্যলীলার পদ আছে, তারপরে যেখানে দেখা যাচ্ছে যে প্রথমে দেখা যাচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ, সেই পদটা কিন্তু চৈতন্যের জন্মের পরবর্তীকালে লেখা হচ্ছে, মানে গৌরাঙ্গ বিষয়ক, মানে চৈতন্যকে যে নিয়ে যে পদগুলো লেখা হচ্ছে সেখানে গৌরাঙ্গ বিষয়ক পদ বলা হচ্ছে। আর এছাড়াও দেখছি কি আমরা যে যে পদাবলীর ক্ষেত্রে যে এরপর হচ্ছে যে পূর্বরাগ, অনুরাগ, আক্ষেপ অনুরাগ, এই যেগুলো কি? পূর্বরাগ হচ্ছে যে, ছোট্ট করে আমি বলে দিচ্ছি এই জিনিসগুলো। পূর্বরাগ হচ্ছে যে যে কাউকে দেখার আগে, যে তার প্রতি যে একটা মনোভাব, তার প্রতি যে একটা ভালোবাসা জেগে ওঠা। এখানে রাধাকৃষ্ণের তাদের দুজনকে দেখার আগেই তাদের মধ্যে যে ভালোবাসা জেগে উঠেছিল, সেক্ষেত্রে সেটাকে পূর্বরাগ নামে সেখানে পদ লেখা হচ্ছে। ঠিক আছে, সেখানে যে সেখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণর কথা শুনেই যে রাধার মনে যে বিভিন্ন ভাবনা জেগেছে সেগুলো। আর অনুরাগ কি? তাদের দুজনে দেখা হওয়ার পরে যে তাদের মধ্যে যে ভাবনাগুলো জেগেছে সেটা অনুরাগ। আক্ষেপ অনুরাগ কি? যে সেখানে যে আক্ষেপ করছে, মানে দুঃখ করছে, যে হয়তো দেখা হয়নি কিংবা কথা হয়নি তার জন্য। এটা কি? অভিসার, বিরহ। অভিসার কি? যে রাধার অভিসারই বেশি আছে। রাধা যে কৃষ্ণের সাথে যে দেখা করতে যাচ্ছে, এই যে তার যে পথের বর্ণনা, যে তিনি অনেক কষ্ট করে যাচ্ছেন, অনেক বর্ণনা আমরা শুনেছি। তো সেগুলোকেই পদের মধ্যে কত সুন্দরভাবে, মানে লাইনের কত সুন্দরভাবে তুলেছেন। এই যে অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি যে গোবিন্দ দাস, পূর্বরাগের পর্যায়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে যে চণ্ডীদাস। এরপর থেকে যে বিরহ, এই বিরহ কি জিনিস? বিরহ শব্দটাতেই আমরা বলতে পারছি এখানে একটা দুঃখের কথা বলেছে, অর্থাৎ যে কৃষ্ণ যখন চলে গেল, মথুরা থেকে বৃন্দাবনে চলে গেল, কিংবা সেই সময়তে যে মানে রাধার কাছ থেকে যে কৃষ্ণ দূরে চলে গেল, তার ফলে যে কৃষ্ণের মনে, এই রাধার মনে যে একটা দুঃখ বেদনা, এরপরে কৃষ্ণ কোনোদিন আর ফিরে আসেনি। তো এই নিয়ে যে বৈষ্ণব পদাবলীর যে মানে বিরহ পর্যায় পদ, এখানেও শ্রেষ্ঠ কবি হচ্ছে যে মানে বিদ্যাপতি বিরহ পর্যায়ের ক্ষেত্রে। এরপরও আরো ভাগগুলো হচ্ছে যে ভাব সম্মিলন, প্রেম বৈচিত্র্য। এগুলো হচ্ছে যে এখানে এই যে প্রেম বৈচিত্র্য, ভাব সম্মিলন, এটা পদকর্তারা যে রাধার দুঃখ দেখে থাকতে পারেনি, বিরহ পর্যায়ে রাধার যে দুঃখ, সেখানে হচ্ছে শূন্য মন্দির মোর, শূন্য ভেল নগরী। তো এই দুঃখ দেখতে থাকতে না পারে তারা কৃষ্ণর সাথে রাধার স্বপ্নে মিলন ঘটিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে যে রাধা বিভিন্ন রকম ভাবছে, হয়তো কৃষ্ণ এসেছে, কিংবা স্বপ্ন দেখছে যে কৃষ্ণ এসেছে, তাদের সাথে কথা হচ্ছে, মিলন হচ্ছে। এটা। এরপর একটা হচ্ছে প্রার্থনা পর্যায় পদ, যেখানে প্রার্থনা পর্যায়ের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ রাধাকৃষ্ণ সম্পর্কে হয়তো যতটা না আছে, সেখানে কবি যিনি লিখছেন যে বিদ্যাপতি যে মানে কৃষ্ণের প্রতি যে একটা প্রার্থনা জানাচ্ছেন, নিবেদন পর্যায়ে আছে সেখানে, মানে প্রার্থনার কথা জানাচ্ছেন, সেই নিয়ে লেখা আছে যে বৈষ্ণব পদাবলী। তো এই নিয়ে মোটামুটি বৈষ্ণবদের সামনে বলে দিলাম। এটা হচ্ছে অনুবাদ সাহিত্য। যে অনুবাদ সাহিত্য যে রচিত হচ্ছে, অনুবাদ সাহিত্য কি জিনিস? অনুবাদ করা, তাই তো?
অনুবাদ করছি মানে যে শব্দ থেকে শব্দ না, ভাব অনুবাদ করা, ঠিক আছে? তো বাল্মীকি যে রামায়ণ লিখেছিলেন এই সংস্কৃতে, সেটাকে বাংলায় বাংলা ভাষায় লিখছেন কৃত্তিবাসী রামায়ণ, কৃত্তিবাস নিজে, হ্যাঁ, নিজের মতন করে। তার যেখানে শ্রেষ্ঠত্ব সেটা অসাধারণ। এই যে তিনি বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলেছেন রামায়ণের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে রাম, সীতা এরা কোনো যেন মানে ঈশ্বরের, মানে ঈশ্বর না, এরা হচ্ছে সাধারণ মানুষ, এটা বাঙালির পরিচয়। সেখানে সীতা যেন হচ্ছে যে বাঙালির ঘরের মেয়ে, সতী। এই যে তার মধ্যে বাঙালি না, সেখানে খাবার দাবার থেকে শুরু করে পরিবেশের যে পরিচয় পাচ্ছি, সেখানে বাঙালি পরিচয় পাচ্ছি। এছাড়া দেখছি যে যে মহাভারতের মধ্যেও কি দেখতে পাচ্ছি আমরা, যে মহাভারত তো আমরা জানি যে সেখানে পঞ্চপাণ্ডবের সাথে যে কৌরবের যে যুদ্ধ, যেখানে কাশিরাম দাস লিখছেন, কাশিরাম দাসের এখানেও তিনি বাঙালির পরিচয় অনেকটা মানে দিয়েছেন। সেখানে অধ্যায়গুলো নিজের মতন করে করেছেন, আবার কখনো গ্রহণ বর্জন করেছেন, তিনি নিজের মতন কিছু না সাজিয়েছেন, আবার অনেকটা বর্জনও করেছেন, আবার অনেকটা গ্রহণও করেছেন। ব্যাসদেবের যে মূল রামন সংস্কৃতি, সেটাকে তিনি বাংলায় লিখেছেন নিজের মতন করে, এছাড়াও তিনি কাহিনী লিখেছেন। তো এখানেও যে তাদের যে দুজনের শ্রেষ্ঠত্ব, যেমন কাশিরাম দাস ও কৃত্তিবাস দাস, তো অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে তাদের একটা অনুবাদ আজও আমাদের বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে রামায়ণ মহাভারতের কথা মানে মুখে পড়ে ওঠে। একটা ছোট ছেলেকে প্রথম আমরা যে বইয়ের কথা মনে করিয়ে দেই, সেক্ষেত্রে রামায়ণ মহাভারত, আর এটা সমগ্র বিশ্বে দুটো মানে সর্ববিখ্যাত বই দুটো, যেখানে যে প্রাচীন ইতিহাস জানা যায় সেক্ষেত্রে আমাদের। এছাড়াও যে কি হচ্ছে ভাগবত, সেই যে ভাগবত, সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের কথা লেখা হচ্ছে, ঠিক আছে? শ্রীকৃষ্ণের কথা সেই সময়তে যে তুর্কি আক্রমণ হয়েছিল, আমি বারবার সেই যে আক্রমণ, তুর্কি বিজয়ের কথা যে আসছে, একটা সমাজের যে রাষ্ট্রের পরিবর্তন, তো সেই সময় যে বললাম যে বাঙালি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল, বাঙালি, তো সেই সময় তারা যে একটা দেবতার ক্ষেত্রে আশ্রয় চেয়েছিল, মানে তারা মানসিকভাবে তারা চেয়েছিল যে সেই সমাজে আমাদের কাউকে একটা দরকার, ভাবনার ক্ষেত্রে আমরা যেমন আমাদের ভূতের ভয় লাগলে আমরা তাবিজ বাঁধি, হ্যাঁ, তো মানুষের ক্ষেত্রেও তাই, তারা একটা, আমরা দেখি যে অনেক সময় আমাদের মানে অমঙ্গল হলে কেউ আমরা মসজিদ যাই, হ্যাঁ, কেউ কেউ আমরা মন্দির যাই পুজো করতে, ঠিক আছে, যাতে আমাদের ভালো লাগে। তেমনই সেক্ষেত্রে যে তিনি যে শ্রীকৃষ্ণ বিজয় লিখছেন মালাধর বসু, তিনি সেই উদ্দেশ্যেই সেখানে দেখিয়েছেন কি, যে শ্রীকৃষ্ণ বিজয়ে দেখা যাচ্ছে যে কৃষ্ণ সেখানে ঐশ্বর্য রূপ তার দেখা যাচ্ছে, সেখানে তিনি স্বয়ং একটা শক্তিশালী রূপ, সেখানে তিনি বৈষ্ণব পদাবলীর মতন যে একটা নরম কৃষ্ণ, সেটা প্রেমিক, কিন্তু তার তার যে প্রেমিক রূপটা কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে যে অনুবাদ সাহিত্যের। এছাড়া অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহাভারত অনেকে লিখেছেন, হ্যাঁ, আর অনুবাদ রামায়ণও লিখেছেন, চন্দ্রাবতী রামায়ণ লিখেছেন প্রথম মহিলা কবি, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পরবর্তীকালে যখন আমরা অনুবাদ সাহিত্য নিয়ে কিংবা আলোচনা করব, তখন সেইগুলো আরও ডিটেলসে জানবো। এরপরে যদি আমরা স্পেসিফিক্যালি মঙ্গল কাব্যে আসি, এই যে মঙ্গল কাব্যের ক্ষেত্রে যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, এই যে মঙ্গল কাব্য কি, এই মঙ্গল কাব্য হচ্ছে যে মধ্যযুগের সাহিত্যে একটা বিশাল বড় মানে স্থান জুড়ে আছে। বলা হচ্ছে এরকম মঙ্গল কাব্য যে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত পৌরাণিক লৌকিক ও লৌকিক পৌরাণিক সংমিশ্রিত দেবদেবীর পূজা প্রচার ও ভক্ত কাহিনী অবলম্বনে যে ধরনের সম্প্রদায়গত প্রচারধর্মী আখ্যানমূলক কাব্য রচিত হয়েছে, তাকে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য বলা হয়। এই যে মঙ্গল কাব্যের যে নামকরণের ক্ষেত্রে আবার বলা হয় যে এটি মঙ্গলবার করে করা হতো, আবার এখানে মানে মানুষের মঙ্গলের জন্য গাওয়া হতো, এই জন্য তার নামকরণ। সেখানে আমরা যাচ্ছি না। যে মঙ্গল কাব্যের ক্ষেত্রে তার কিন্তু একটা প্যাটার্ন আছে, যেমন আমরা দেখি যে হ্যাঁ, মানে মঙ্গল কাব্যের একটা প্যাটার্ন আছে কি এরকম, যে প্রথমত বন্দনা খণ্ড থাকবে, হ্যাঁ, তারপরে গ্রন্থোৎপত্তির কারণ ও মানে আত্মবিবরণী থাকবে, তারপর থাকবে দেবখণ্ড ও নরখণ্ড। এই যে মঙ্গল কাব্যের যে আমরা দেখতে পাচ্ছি যে বন্দনাখণ্ড, এই বন্দনাখণ্ডে অ্যাকচুয়ালি যে দেবদেবীর বন্দনা থাকে, দেবদেবীর প্রতি, আর গ্রন্থোৎপত্তির কারণ সেখানে যে স্বপ্নদেশ, কবির আত্মপরিচয় এবং গ্রন্থ রচনার যে উৎস নির্দেশ থাকে, আর দেবখণ্ডে মানে পৌরাণিক লৌকিক দেবদেবীর সমন্বয়ে কথা থাকে সেখানে, মানে কাহিনীর এটা থাকে। আর নরখণ্ডে যে অ্যাকচুয়ালি সাব্যস্ত দেবদেবীরা মর্তে এসে পূজা মানে প্রচার করেন, তা শেষ হলে পুনরায় স্বর্গে ফিরে যান। সেখানে মানে মনসামঙ্গলের ক্ষেত্রে যেমন দেখি আমরা বেহুলা রেখেন্দ্রের কথা, চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে আমরা যখন দেখি যে
বেদকালকেতু ফুল্লরার কথা। হুম। এই যে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আছে কিছুটা, সেটা হচ্ছে ভণিতার ব্যবহার। ভণিতা অ্যাকচুয়ালি যে মঙ্গল কাব্যের কবিগণ তাদের যে নাম ব্যবহার করেন বর্ণনা শেষে পাঁচালীর রীতি আকারে, পাঁচালীর ঢঙে, মানে সেখানে লোক সমাজে যে ছড়া ব্রত কথার আচারে মানে মতন করে সেখানে সেখানে 12 মাসি ও 12 মাসের কথা রয়েছে। নায়িকার দুঃখ মানে 12 মাসের বর্ণনা থাকে, নারীদের প্রতিনিন্দার কথা থাকে, রন্ধন প্রণালী, রান্নার কথা। চৌতিশা হচ্ছে যে যে সেখানে দেখা যায় যে দেবদেবীর মহিমা মানে মহিমা বর্ণনা করেন, অলৌকিকতার কথা থাকে। তো এই যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্যের প্রথমে আমরা চাই যে মানে প্রাক চৈতন্য যুগে যে মঙ্গল কাব্য লেখা ছিল তার মধ্যে মনসা মঙ্গল, আর এখানে 3জন কবি আছেন, হচ্ছে বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেব। এরা মঙ্গল কাব্য লিখেছিলেন। এই মনসা মঙ্গল কাব্য কি জিনিস, যে মনসা দেবীর যে পূজা প্রচার, ঠিক আছে, সেখানে যে বেহুলের ঘটনা লেখা হয় আমরা সবাই জানি, সেটাই এই কাহিনী মানে মনসা মঙ্গল কাব্য ঘটে। চণ্ডী মঙ্গল কাব্য আমাদের তো সিলেবাসে আছে। এখানে দেখেছি যে মানে কালকেতু ফুল্লরার কাহিনী, সেখানে চণ্ডী দেবীর যে পূজা প্রচার সেইটা আছে সেখানে। সেখানে ভারত দত্ত, হ্যাঁ, ফুল্লরা, গুজরাট রাজপত্র, এই যে কথাগুলো এখানে আছে। তো আর তা চণ্ডীমঙ্গলের যে কবি সেগুলো হচ্ছে যে দ্বিজমাধব, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের পর্যায়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ কবি। এমনকি এরকমও বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যে যদি মুকুন্দ চক্রবর্তী যদি এই যুগে জন্মগ্রহণ করতেন, আধুনিক যুগে, তিনি একটা সব থেকে বড় ঔপন্যাসিক হতেন। কারণ তিনি যেভাবে চণ্ডীমঙ্গল কাব্য লিখেছিলেন, সেখানে যে সমাজের পরিচয়, সেখানে যে কথা বলার, সেখানে যে কালকেতুর চরিত্রের মধ্যে যে তার একটা যে নিষ্ঠা ভক্তির সাথে তিনি মানে একটা বাস্তবতার পরিচয় তুলে ধরেছিলেন, এই সবগুলোই তার একটা ঔপন্যাসিকের পরিচয়। এছাড়া এছাড়া আমরা দেখলাম ধর্মমঙ্গল। এই ধর্মমঙ্গলের ক্ষেত্রে আমরা পাই যে রূপরাম চক্রবর্তী। ধর্ম ঠাকুরের ক্ষেত্রে সেখানে রাঢ়ের জাতীয় মানে রাঢ়ের যে রাঢ় দেশীয় দেবতা এটা ধর্মমঙ্গল। সেখানে লাউ সেনের কাহিনীর কথা পাওয়া যায়। যে মনসামঙ্গল কাব্যের আরেকজন কবি ছিলেন, সেটা চৈতন্য পরবর্তী যুগের কবি, সেটা হচ্ছে কেতকদাস কমলানন্দ। আর মঙ্গল কাব্যের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যে অন্নদামঙ্গল, ভারতচন্দ্রের রচিত। সেটাও আমাদের এই সেকেন্ড পার্টি সিলেবাসে আছে যে অন্নদামঙ্গল ভারতচন্দ্রের রচিত। এটা এই জন্য শ্রেষ্ঠ, সেটা হচ্ছে যে এটা মধ্যযুগের শেষ রচনা। আবার এটা যুগসন্ধির মানে তাই জন্য এটা যুগসন্ধির, যেটা যে সময়ে মধ্যযুগের শেষ হচ্ছে আর আধুনিক যুগের সূচনা সেই সময়। তাই আর এই যে ভারতচন্দ্রর যে বৈশিষ্ট্য, তিনি রাজসভার কবি ছিলেন, তার জন্য রাজসভার যে বৈদগ্ধ্য, তিনি অনেক ভাষাতে পারদর্শী ছিলেন। তিনি যে যাবনী মিশাল ভাষায় লিখেছিলেন, অর্থাৎ যে বাংলা ফার্সি দুটো ভাষাকে মিশিয়ে তিনি লিখেছিলেন। এছাড়া তার যে রাজসভার বৈদগ্ধ্য, হ্যাঁ, রাজসভার যে হাসি, তারপরে যে দৈহিক এর কথা তিনি যে অন্নদামঙ্গল কাব্যে তুলে ধরেছিলেন। এই অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠত্ব আরও হচ্ছে যে সেখানে ঐতিহাসিক পরিচয় পাওয়া যায়, সেই সময় যে যুব সমাজের পরিচয়, এটা খুব সুন্দরভাবে অন্নদামঙ্গলে ভারতচন্দ্র তুলে ধরেছিলেন। আরেকটা জিনিস হচ্ছে যে সেখানে যে বন্দনা খণ্ড, সেখানে তারপরে যে কাব্য ও উৎস, সেখানে তিনি যে কাব্য নির্দেশের ক্ষেত্রে আমরা সাধারণত দেখেছি যে সেখানে অন্যান্য কবিরা অন্য মঙ্গল কাব্য লেখার ক্ষেত্রে তারা যে দেবদেবীর প্রতি তারা বলেছেন যে স্বপ্নাদেশের ক্ষেত্রে তারা মানে আদেশ পেয়েছিলেন, সেই জন্য লিখেছেন। কিন্তু অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্র দেখা যায় যে কৃষ্ণচন্দ্র রায়কে তার মানে কারণ হিসেবে বর্ণনা করেছেন কারণ তিনি কৃষ্ণচন্দ্রের আদর্শেই তিনি এই মঙ্গল কাব্য লিখেছিলেন, অন্নদামঙ্গল কাব্য।
আর অন্নদামঙ্গল কাব্যে সব থেকে বড় পরিচয় সেখানে যে দেবদেবীর কথা থাকলেও সেখানে যে আমরা দেখি যে মহাদেবের কথা, পার্বতীর কথা, হরগৌরীর যে কথা, সেখানে ব্যাসদেবের যে পরিচয়, এখানে দেখেছি দেবতাকে তিনি মানব মানে মানবীয়করণ করেছেন, মানবের কথা যেন তুলে ধরেছেন। সেখানে সেখানে হাসির ছলেও সেখানে দেবতাকে হাসির পাত্র করেছেন মহাদেবকে। আর এছাড়া ভারতচন্দ্রের মধ্যে যে আম, তার একটা ভাষার একটা বিশেষ গুণ ছিল, যে আমি এর আগে বললাম যে যাবনী মিশাল ভাষা। এছাড়া তিনি যেহেতু রাজ্যসভার কবি ছিলেন, তো সেহেতু আর বাক বৈদগ্ধ্যের কথা, হ্যাঁ, আর হচ্ছে যে সেখানে তিনি ছন্দ অলংকার এর মধ্যে দিয়ে কাব্যটাকে তিনি সাজিয়ে তুলেছিলেন। আর এই আরেকটা জিনিস বলা হয় যে অন্নদামঙ্গল কাব্যকে নতুন মঙ্গল কাব্য বলা হয়। কেন বলা হয়? কারণ এই যে মঙ্গল কাব্যে, সেটা আগের যে রচিত মঙ্গল কাব্য, এর থেকে তিনি একটা আলাদা কিছু করেছিলেন। সে আলাদা কিছু কি? সেখানে প্রথমে তো বললাম যে মানবীকরণ, হ্যাঁ, এছাড়াও এছাড়াও যে তিনি প্রত্যেকটা দেব চরিত্রকে তুলে ধরেছিলেন, সেখানে যে একটা মানবের ছাপ, তারা যেন সংসারের মানে রক্ত মাংসের মানুষ, সেখানে যাতে দেবতা নয়। এছাড়াও যে যে নরখণ্ডে সেখানে যে ভবানন্দের কথা, হরিহরের কথা, যেখানে যেগুলো আমি পরবর্তী আলোচনার ক্ষেত্রে জানবো, এমনকি আমরা দ্বিতীয় পত্রে পড়বো সেক্ষেত্রে, অন্নদামঙ্গলের ক্ষেত্রে। তো সেখানে গিয়ে দেখবো যে সেখানে যে ভবানন্দের কথা, তারপরে যে পাটনি ঈশ্বরীর কথা, এখানে সেখানে যা তার যে একটা শুধুমাত্র আবেদন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটার মধ্যে দিয়েই যে তার সার্থকতা, শুধুমাত্র এটাই তিনি জানতে চান। তো এই জন্য অন্নদামঙ্গল কাব্য এটা শ্রেষ্ঠ জিনিস। তো আমাদের মঙ্গল কাব্য জেনে গেলাম, আর এছাড়া আমরা সবগুলোই আপাতত জেনে গেছি। তো আজকের আলোচনায় এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা জানবো যে বাংলা সাহিত্যে যে আধুনিক যুগের একটা সংক্ষিপ্ত পরিচয়। আর ভিডিওগুলো বড় হচ্ছে এই জন্যই কারণ একটা আমাকে এত বড় সিলেবাসটার এতগুলো জিনিস একটা ভিডিওতে ভরতে হচ্ছে, ঠিক আছে? সেহেতু আমি কোনো 5 মিনিটের ভিডিও বানিয়ে যে কাউকে আনন্দ দিতে চাইছি সেটা না। আমি জাস্ট সবাই যাতে জিনিসটা বুঝতে পারে তার জন্য একটা যথাযথ পরিমাণ ভিডিও বানিয়ে দিয়েছি। তো এর পরবর্তী ভিডিওতে আধুনিক যুগের করব। আর এর আগেও একটা ভিডিও বানিয়েছি যেখানে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে ধাপ করবে, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? আর আর কেউ যদি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো, তাহলে তাকে বিশেষ করে ধন্যবাদ তোমাদের সময় দেওয়ার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।